হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর নেক্সট ভিডিও। আজ আমরা পড়ব ট্রান্সপোর্ট ওভার শর্ট ডিস্টেন্সেস। শর্ট ডিস্টেন্সেস মানে এখানে ট্রান্সপোর্ট হবে ইদার উইদিন দ্য সেল মানে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট অর ফ্রম ওয়ান সেল টু দ্য নিয়ারেস্ট সেল বা টু দি অ্যাডজেসেন্ট সেলস, আর থার্ডলি ফ্রম ওয়ান সেল টু ইটস ইন্টারসেলুলার স্পেসেস। এই তিন ধরনের ট্রান্সপোর্টকে আমরা বলবো ট্রান্সপোর্ট ওভার শর্ট ডিস্টেন্সেস। এবার প্লান্টসে এই তিনটে ধরনের ট্রান্সপোর্ট কিভাবে হচ্ছে? দুটো ওয়েজে হচ্ছে। ফার্স্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর সেকেন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। আমরা ফার্স্ট ওই ডিফারেন্সটা দেখে নেব যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলে আর সেটা কিভাবে প্যাসিভ ট্রান্সপোর্টের থেকে ডিফারেন্ট। Active transport and passive transport. Active transport এর সময় মুভমেন্টটা হবে from low concentration to high concentration of that substance. মানে এখানে মুভমেন্টটা হবে against the concentration gradient. ঠিক আছে, এখানে মুভমেন্টটা হবে from high concentration to low concentration, তার মানে along the concentration gradient. তাহলে এটাই হচ্ছে একটা খুব বড় ডিফারেন্স। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে সাবস্টেন্স ইজ ট্রান্সপোর্টেড against the concentration gradient, আর প্যাসিভ ট্রান্সপোর্টে it is transported along the concentration gradient. Next difference কি? Active transport requires energy in the form of ATP. During active transport, ATP is converted to ADP. Okay, energy is used in this process. And in case of passive transport, no energy is used or consumed or required. ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এনার্জি দরকার হচ্ছে। কিসের ফর্মে এনার্জি লাগছে? ইন দ্য ফর্ম অফ এটিপি. দিস এটিপি ইজ হাইড্রোলাইজড টু এডিপি and the energy is used. আর প্যাসিভ ট্রান্সপোর্টে it does not require any energy. তাহলে আমি যদি পিকটোরিক্যালি রিপ্রেজেন্ট করি, ফার্স্টে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে পড়বো, তারপর প্যাসিভ নিয়ে পড়বো। তাহলে এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি দেখছি যে মুভমেন্টটা হচ্ছে, মুভমেন্ট অফ সলিউট পার্টিকেলস হচ্ছে এইভাবে, এই ডিরেকশন। এইটা হচ্ছে ইন্টারসেলুলার স্পেসেস আর এইটা হচ্ছে ইনসাইড দ্য সেল। এটা ইনসাইড আর এটা হচ্ছে আউটসাইড দ্য সেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেতরে ইনসাইড দ্য সেল there is high concentration of solute particle. solute particles গুলো সেলের ভেতরে বেশি পরিমাণে আছে than the outer part. বাইরে আমরা এই solute particles গুলো low concentration দেখতে পাচ্ছি। এবার এদের ট্রান্সপোর্টটা হয় একটা প্রোটিনের মাধ্যমে, একটা ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে। এই ক্যারিয়ার প্রোটিনগুলোকে বলা হয় পারমিয়েজেস। তো এই পারমিয়েজের মাধ্যমে দুটো সলিউট পার্টিকলস, এখানে দেখা যাচ্ছে দুটো সলিউট পার্টিকল ইজ ট্রান্সপোর্টেড ফ্রম আউটসাইড অফ দ্য সেল টু ইনসাইড বাই দ্য এক্সপেন্ডিচার অফ 1 এটিপি। এখানে একটা এটিপি মলিকিউল ইউজড আপ হচ্ছে, দিয়ে বাইরে থেকে সলিউট পার্টিকলস গুলো ট্রান্সপোর্টেড হচ্ছে সেলের ভেতরে। তাহলে এদের ট্রান্সপোর্টের, তাহলে এদের গ্রেডিয়েন্টটা কিভাবে হচ্ছে? ফ্রম লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন, মানে अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যাচ্ছে আর এরা এনার্জি ইউজ করছে। এইখানে যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে সেটা হচ্ছে একটা ক্যারিয়ার প্রোটিনের which helps in the transport of solute particles. ঠিক আছে, নেক্সট আমরা দেখব প্যাসিভ ট্রান্সপোর্ট কাকে বলে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের পর নেক্সট আমরা পড়ব প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট মানে এখানে মুভমেন্ট অফ দ্য সলিড পার্টিকলস হবে along the concentration gradient, মানে from higher concentration to lower
কনসেন্ট্রেশন, আর এখানে কোনো এনার্জি ইউজ হবে না। প্যাসিভ ট্রান্সপোর্ট দু ধরনের হয়, ফার্স্ট হচ্ছে ডিফিউশন অ্যান্ড সেকেন্ডলি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফার্স্ট আমরা ডিফিউশন নিয়ে পড়ব। ডিফিউশন মানে কি? ডিফিউশন এই ফেনোমেননটা দেখা যায় ফ্লুইডসের ক্ষেত্রে। ফ্লুইডস মানে লিকুইডস অ্যান্ড গ্যাসেস, এদের ক্ষেত্রে বেশি প্রমিনেন্টলি আমরা ডিফিউশনটা স্টাডি করতে পারবো, কিন্তু সলিডসে এই ফেনোমেননটা দেখা যায় না। কি হচ্ছে এখানে, একটা ছোট জাস্ট ফর এক্সাম্পলের জন্য আমি এটা ড্র করেছি যে একটা জারে কোনো একটা কালারড গ্যাস নিয়েছি। আমি ফার্স্টে গ্যাসটা এইখানে আছে, শুধু এইটুকুনি জায়গার মধ্যে আছে। গ্র্যাজুয়ালি আমি দেখলাম এটা পুরো জারটার মধ্যে ছড়িয়ে গেল। তার মানে এই প্রসেসটা ফার্স্টে এইটুকুনি পার্ট থেকে শুরু হলো, তারপর আস্তে আস্তে ছড়াতে ছড়াতে নাও ইট অকুপাইজ দ্য হোল ভেসেল বা ইট অকুপাইজ দ্য হোল জার। দিস ফেনোমেনন ইজ কল্ড ডিফিউশন, বা কিছু ডিফিউজ করে যাওয়া, ছড়িয়ে যাওয়া, এটাকেই বলছে ডিফিউশন। ডিফিউশনের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ডিফিউশন লিডস টু ইভেন ট্রান্সপোর্ট অফ দ্য সলিউট পার্টিকলস। এখানে ডিস্ট্রিবিউশনটা ইভেনলি হয়েছে, প্রত্যেকটা জায়গায় ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়েছে। আরেকটা কি, এই ডিফিউশন এটা কেন হচ্ছে, এই যে পার্টিকলসগুলো সলিউট পার্টিকলস যেগুলো আছে সেগুলো কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে। যেহেতু কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এরা র্যান্ডমলি মুভ অ্যাবাউট করতে পারছে। তাহলে এই ধরনের মুভমেন্টকে বলা হচ্ছে বা এই ধরনের ট্রান্সপোর্টকে বলা হচ্ছে এন্ট্রপি ড্রিভেন ট্রান্সপোর্ট বা এনার্জি ড্রিভেন ট্রান্সপোর্ট। ঠিক আছে, আমরা আরো কিছু ফ্যাক্টরস দেখে নেব যার উপর ডিফিউশন ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে নেচার অফ দ্য পার্টিকেল। পার্টিকেলের নেচার কেমন হয়? ইউজুয়ালি আমরা দেখি দু ধরনের পার্টিকেলস হয়, একটা হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক মানে হচ্ছে ওয়াটার লাভিং পার্টিকলস বা which can easily dissolve in water, আর হাইড্রোফোবিক মানে which cannot dissolve in water। তাহলে এই যে হাইড্রোফোবিক পার্টিকলস যারা জলে ডিসলভ করতে পারে না, they can easily move across the lipid bilayer of the cell membrane। আমরা এখানে যে ট্রান্সপোর্টটা করছি সেটা solely dependent বা solely revolves around প্লান্টে কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে from one cell to other। এবার সেলের বাইরে আমরা জানি সেল মেমব্রেন আছে, যেটা হচ্ছে একটা লিপিড বাইলেয়ার along with proteins। মেইনলি কি আছে, সেটা লিপিড আছে, ইট ইজ আ লিপিড বাইলেয়ার। এই লিপিড বাইলেয়ারের মধ্যে থেকে আমাকে এই সলিউট পার্টিকলস গুলোকে পাস করাতে হবে। তো যদি সেটা হাইড্রোফোবিক পার্টিকেল হয়, ইট ক্যান ইজিলি পাস থ্রু দ্য লিপিড বাইলেয়ার। কিন্তু যদি হাইড্রোফিলিক মোইটি হয় বা হাইড্রোফিলিক পার্টিকলস হয়, দে ক্যান নট পাস থ্রু লিপিড বাইলেয়ার বাই ডিফিউশন। ওরা ডিফিউজ করতে পারবে না, ওদের জন্য অন্য মেকানিজম আছে। বাট ফর নাও nature of the particle for diffusion it must be hydrophobic in nature. Next হচ্ছে size। cell membrane এ যে pores গুলো আছে they are usually small in size, তো ওদের মধ্যে দিয়ে macromolecules পাস করতে পারবে না। তাহলে যে সাবস্টেন্সটা ডিফিউজ করাবো আমি, সেই সাবস্টেন্সটার সাইজও খুব কম হতে হবে in order to diffuse into the cell through the cell membrane। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেম্পারেচার। যদি আমি সেখানকার টেম্পারেচার বাড়িয়ে দিই, অটোমেটিক্যালি কি বেড়ে যাবে, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকলস। যত আমি টেম্পারেচার বাড়াবো, পার্টিকলসের কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে, ফলে ডিফিউশন will occur more rapidly। তাহলে ডিফিউশন ডিপেন্ডস अपॉन টেম্পারেচার as because আমরা এটা আগেও পড়েছি যে absolute temperature is directly proportional to the kinetic energy of the particles।
তাহলে যখন আমি টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি কাইনেটিক এনার্জি অফ দোজ পার্টিকলস অফ দ্য ডিফিউজিং পার্টিকলস বেড়ে যাচ্ছে আর তার জন্য র্যাপিড ডিফিউশন হচ্ছে, ডিফিউশনের রেটও আমার বেড়ে যাচ্ছে। নেক্সট, density of diffusing substance. ডিফিউজিং সাবস্টেন্স মানে যে সাবস্টেন্সটা ডিফিউশন আমি করাচ্ছি সেই সাবস্টেন্সের ডেনসিটি যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু ডিফিউশন হতে পারবে না বা ইট উইল স্লো ডাউন দ্য রেট অফ ডিফিউশন। এটার উপর একটা ল আছে যেটা দিয়েছিলেন সায়েন্টিস্ট গ্রাহাম, তো এটাকে বলে গ্রাহামস ডিফিউশন ল। অ্যাকর্ডিং টু দিস, rate of diffusion is inversely proportional to the square root of the density of the diffusing substance. তাহলে যদি এই ডেনসিটি of the diffusing substance বেশি হয় তাহলে ডিফিউশনের রেট কিন্তু কমে যাবে as it is inversely proportional. This is known as Graham's law of diffusion. এখানে D হচ্ছে ক্যাপিটাল D হচ্ছে rate of diffusion আর স্মল d হচ্ছে density of the diffusing substance. নেক্সট দেখব density of the diffusing medium. diffusing medium মানে হচ্ছে যেই এনভায়রনমেন্টে ওরা এসে পড়ছে আফটার ডিফিউশন বা যেই জায়গাটায় ওরা এসে পড়ছে আফটার ডিফিউশন, যদি সেই জায়গাটা অলরেডি ক্রাউডেড হয়ে থাকে তাহলে সেখানে আর কেউ অ্যাকোমোডেট করতে পারবে না, আর কাউকে অ্যাকোমোডেট করা যাবে না, তখন ডিফিউশন কমে যাবে। মানে আমি সাপোজ এই একটা কন্টেইনারে কিছু সলিউট পার্টিকেলস ভরতে চাইছি কিন্তু এটা অলরেডি খুব ফিলড আপ আছে, তাহলে আমি বাইরে থেকে যদি আরো ভরতে চাই এটা ইউজুয়ালি নিতে চাইবে না, তখন আমার কি হবে ডিফিউশনের রেটও কমে যাবে। তাই diffusion is inversely proportional with the density of the diffusing medium. এর সাথে inversely proportional. তাই gases can easily diffuse in vacuum instead of air. vacuum মানে সেখানে কোনো পার্টিকেলস নেই আর সেটা টোটালি এমটি, এখানে কোনো পার্টিকেলস নেই, এটা পুরোপুরি এমটি। আর যদি এয়ারে ডিফিউজ করাই আমি তাহলে সেখানে অলরেডি আদার গ্যাসেস আছে, তাই আমি যখন একটা নতুন গ্যাস ডিফিউশন করাবো ভ্যাকিউমের ক্ষেত্রে the diffusion rate will be higher compared to that in air. Diffusion is inversely proportional to the density of the diffusing medium. Next condition হচ্ছে concentration. এটা আমরা আগেও দেখেছি যে কনসেন্ট্রেশনের সাথে কিভাবে রিলেটেড। এটা আমার মিডিয়ামটা, এটা সাপোজ আমার মিডিয়াম 1 আর এটা মিডিয়াম 2। এইখানে যে পার্টিকেলস গুলো আছে তারা অনেক প্রচুর পরিমাণে আছে আর কম্পেয়ার টু পার্টিকেল 2 যেখানে অল্প আছে, তাহলে এখানে ডিফিউশনটা হবে এই ডিরেকশনে ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। ঠিক আছে, নেক্সট কন্ডিশন diffusion pressure gradient. এই diffusion pressure gradient হচ্ছে একটা ডিফারেন্স। কাদের মধ্যে ডিফারেন্স? ডিফারেন্স ইন ডেনসিটিস। কাদের ডেনসিটি? ডিফারেন্স ইন দ্য ডেনসিটিস অফ দ্য diffusing substance and the diffusing medium.
এই দুটো ডেন্সিটির মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেটাকেই বলছে ডিফিউশন প্রেসার গ্রেডিয়েন্ট। এই ডিফারেন্সটা যত বেশি হবে তত বেশি তাড়াতাড়ি ডিফিউজ করতে পারবে বা র্যাপিড ডিফিউশন হবে। তাহলে হোয়াট ইজ ডিফিউশন প্রেসার গ্রেডিয়েন্ট? ইট ইজ দ্য ডিফারেন্স in densities between the diffusing substance and diffusing medium. এই দুটো ডেন্সিটির মধ্যে যে ডিফারেন্সটা সেটাকেই বলছে প্রেসার ডিফিউশন প্রেসার গ্রেডিয়েন্ট। This is directly proportional to diffusion rate. এই ডিফারেন্সটা যত বেশি হবে ডিফিউশনটাও তত র্যাপিডলি হবে। ঠিক আছে? আর ডিফিউশন কিসের উপর ডিপেন্ডেন্ট? স্টার্টিং এ আর এন্ডে যতটা ডিফিউশন প্রেসার গ্রেডিয়েন্ট আছে, মানে স্টার্টিং এ যেটা আছে আর এন্ডে যেটা আছে সেই দুটোর উপর ডিফিউশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে যত ডিফিউশন প্রেসার গ্রেডিয়েন্টটা বাড়বে তত রেট অফ ডিফিউশনও বাড়বে, আর যত ফ্রম স্টার্ট টু এন্ড ডিফিউশন প্রেসার গ্রেডিয়েন্ট কমবে তত রেট অফ ডিফিউশনও কমে যাবে। কিন্তু এই দুজনের মধ্যে যে ডিসটেন্সটা, মানে স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট, এই যে ডিসটেন্সটা, the rate of diffusion is inversely proportional to this difference between the start and the end point. ঠিক আছে? তাহলে এই হলো কিছু ফ্যাক্টরস যার উপর ডিফিউশন ডিপেন্ড করছে। এবারে ডিফিউশনের সিগনিফিকেন্স কি একটা প্ল্যান্টের জন্য? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডিফিউশন, বা ডিফিউশন কেন করা হচ্ছে, কেন করা হচ্ছে? তাহলে ফার্স্ট সিগনিফিকেন্স হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। প্ল্যান্টের একটা মেইন ফাংশন হচ্ছে CO2 নিচ্ছে আর O2 গ্যাস ছাড়ছে। তাহলে এই যে CO2 নেওয়াটা বা O2 গ্যাস রিলিজ করাটা, এই ফেনোমেনন গুলো হচ্ছে বাই দ্য হেল্প অফ ডিফিউশন। ঠিক আছে? নেক্সট হচ্ছে ট্রান্সপিরেশন। প্লান্টসরা ট্রান্সপায়ার করে, মানে দে রিলিজ ওয়াটার ভেপার। তো এই যে রিলিজ অফ ওয়াটার ভেপার, দিস অলসো occurs by the process of diffusion. Thirdly, absorption. আগের দিনে আমরা পড়েছিলাম যে কিভাবে the root cells absorb water and minerals from the soil. তাহলে এই যে water absorption, this occurs by the phenomenon of diffusion. Intracellular transport. তো সেলের মধ্যে যে ধরনের ট্রান্সপোর্টটা হচ্ছে from one organelle to another, যেভাবে ট্রান্সপোর্ট হচ্ছে সেইটা ডিফিউশন দিয়েও হয়। তাহলে এগুলো হচ্ছে সিগনিফিকেন্স অফ ডিফিউশন। ডিফিউশন এই ফেনোমেননটা প্ল্যান্টের কেন লাগে বা কখন লাগে। ঠিক আছে? নেক্সট আমরা পড়বো প্যাসিভ ট্রান্সপোর্টের সেকেন্ড পার্ট, দ্যাট ইজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তাহলে ফার্স্টলি যেটা আমরা দেখলাম ডিফিউশন হচ্ছে নর্মাল ডিফিউশন, সেটা কিভাবে হচ্ছে ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন থ্রু দ্য সেল মেমব্রেন বা থ্রু দ্য লিপিড বাইলেয়ার অফ দ্য সেল মেমব্রেন। নেক্সট যে ধরনের ডিফিউশনটা আমরা পড়বো সেটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এখানে যে মলিকিউলসগুলো সাইজ বড় হয় বা চার্জ পার্টিকলস হয়, যারা নর্মালি এই লিপিড বাইলেয়ার দিয়ে পাস করতে পারে না, বা যারা হাইড্রোফিলিক মলিকিউলস হয় যেগুলো ডাইরেক্টলি লিপিড বাইলেয়ার দিয়ে পাস করতে পারে না, তাদের সেলের মধ্যে ঢোকানোর জন্য কিছু স্পেশালাইজড প্রোটিনস আছে। সেই প্রোটিনসগুলোর মাধ্যমে ওরা দে ক্যান ট্রাভার্স দ্য সেল মেমব্রেন। তো সেই প্রোটিনসগুলোকে কি বলে? ট্রান্সপোর্ট প্রোটিনস। সেই ট্রান্সপোর্ট প্রোটিনস দু ধরনের হয়, একটা হচ্ছে চ্যানেল প্রোটিন আর একটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন বা পারমিয়েসেস। যে ট্রান্সপোর্টটা চ্যানেল প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিনের দ্বারা হয় সেটাকে বলছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন, মানে ডিফিউশন বাই দ্য হেল্প অফ সাম প্রোটিন। তাহলে ফার্স্ট যেটা দেখতে পাই আমরা
চ্যানেল প্রোটিন ওটা মেমব্রেনে আছে এবং ওটা ট্রান্সপোর্ট করাচ্ছে অফ লার্জ সাইজ মলিকিউলস ম্যাক্রোমলিকিউলস ফ্রম এক্সট্রাসেলুলার স্পেস টু দ্য ইনসাইড অফ দ্য সেল। ডিরেক্টলি এই প্রোটিনের মধ্যে দিয়ে ওরা সেলের মধ্যে ঢুকতে পারছে। এই ধরনের প্রোটিনদের বলা হচ্ছে চ্যানেল প্রোটিন। এগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড প্রোটিন মলিকিউলস which act as channels। এগুলোকে আরেকটা কি বলা হয়, পোরেন্সও বলা হয়। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে অ্যাকুয়াপোরিনস, মানে they are also known as water channels, they allow water to diffuse in। A aquaporin is made up of 8 different types of proteins। next হচ্ছে ion channels। ion channels দিয়ে charged particles রা পাস করতে পারে। এই ion channels এর আরেকটা নাম হচ্ছে ionophores। thirdly gated channels। gated channel মানে এদের একটা পার্টিকুলার গেট সিস্টেম থাকে, গেট মেকানিজমে এরা চলে। এই যে অ্যাকুয়াপোরেন্স বা আয়ন চ্যানেলস এইগুলো কিন্তু সবসময় খোলা থাকে, কিন্তু এই গেট প্রোটিন এই গেট পোরেন্স গুলো দে আর নট অলওয়েজ ওপেন। এইগুলো কখন খোলে, এই গেটটা কখন খোলে, যখন কোনো ইলেকট্রিক্যাল স্টিমিউলি পায় বা কোনো সাবস্টেন্স আসে, কোনো কেমিক্যাল সাবস্টেন্স আসে বা কোনো ইলেকট্রিক্যাল স্টিমিউলি পেলে তখন ওই গেটটা খুলে যায় আর তখন ট্রান্সপোর্টটা হয়। তাহলে এই পোরেন্স আমরা কত ধরনের দেখলাম। ফার্স্ট হচ্ছে অ্যাকুয়াপোরেন্স which are water channels, যেটা দিয়ে জল ডিফিউজ করে ঢোকে। তারপর আয়ন চ্যানেলস, যেটা দিয়ে চার্জ পার্টিকলসরা ঢুকছে। and thirdly gated channels which are not always open and only open when they receive an electrical stimuli or any substance, by the action of any substance। ঠিক আছে, এটা হলো চ্যানেল প্রোটিন দিয়ে কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। নেক্সট আসছে ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিনদের কাজ কি, এরাও মেমব্রেনে থাকে। যখন এরা এই একটা সলিউট পার্টিকলস কে অ্যাকোমোডেট করে নেয়, দে চেঞ্জ देयर শেপ। একবার যখন এই সলিউট পার্টিকলটাকে ওরা ধরে নেয়, ওদের শেপটাই পাল্টে যায়। দিয়ে যখন শেপটা পাল্টে যায়, দে হেল্প ইন ট্রান্সপোর্ট। মানে এই যে প্রথমে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে একটা সলিউট পার্টিকেল এসে বসলেই এই গেটটা বন্ধ হয়ে যায়, দিয়ে এমনি একটা দেখতে হয়। নেক্সট যখনই এই সলিউট পার্টিকেলটা চলে এলো, তখন এই গেটটা বন্ধ থাকলো কিন্তু এই গেটটা খুলে গেল, আর যেই খুলে গেল এই সলিউট পার্টিকেলটা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারলো। তাহলে ক্যারিয়ার প্রোটিনদের কি হচ্ছে, ওদের কনফিগারেশনই চেঞ্জ হয়ে যাচ্ছে। যে সলিউট পার্টিকেলটা এসে ওদের সাথে বাইন্ড করছে, ওদের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ওরা ঘুরে গিয়ে চ্যানেলটা খুলে দিচ্ছে আর ওর হেল্প দিয়ে সলিউট পার্টিকলস গুলো ভেতরে চলে আসতে পারছে। তাহলে এই যে চ্যানেল প্রোটিন গুলো, এরা মেইনলি চার্জ পার্টিকলস ট্রান্সপোর্ট করে, জল ট্রান্সপোর্ট করে। আর এই যে ক্যারিয়ার প্রোটিন, এরা কি ট্রান্সপোর্ট করে, হাইড্রোফিলিক মোইটিদের ট্রান্সপোর্ট করে, মানে যেগুলো হচ্ছে ওয়াটার লাভিং কম্পাউন্ডস। তাহলে এই দু ধরনের ট্রান্সপোর্ট, যেখানে একটা প্রোটিনের হেল্প লাগছে ইন অর্ডার টু বি ট্রান্সপোর্টেড, সেটাকে বলছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট টোটালি তিন ধরনেরই হচ্ছে। ফার্স্ট হচ্ছে নর্মাল ডিফিউশন, সেকেন্ডলি ডিফিউশন বাই দ্য হেল্প অফ চ্যানেল প্রোটিন অর পোরেন্স, and thirdly by the help of carrier protein। এই লাস্ট দুটো টাইপকে আমি বলছি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এই ফ্যাসিলিটেটেড ডিফিউশন আর ফার্দার ডিভাইড করা যায় দুটো সাবগ্রুপসে। প্যাসিভ ট্রান্সপোর্টের আবার দুটো সাবগ্রুপস আছে। ফার্স্ট এটা হচ্ছে ইউনিপোর। এখানে one solute particle at a time transported হবে without the influence of any other particles। এটা হচ্ছে আমার ক্যারিয়ার প্রোটিন, এর মধ্যে দিয়ে at a time শুধু একটাই solute particle transported হবে। and secondly co-transport। এখানে the transport of one particle will be influenced by the transport of another particle। এটা দু ধরনের হয়। ফার্স্ট হচ্ছে সিম্পোর্ট। সিম্পোর্ট মানে দুটো পার্টিকেলই একই ডিরেকশনে যাবে। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে
antipode, মানে the particles will move opposite in direction, একটা সাপোজ রাইটে যাচ্ছে তো আরেকটা লেফটে যাবে, কিন্তু এটা হতে হবে সাইমultaneously, একসাথে হতে হবে, নাহলে আমি কো ট্রান্সপোর্ট বলবো না। মানে এই যে A it will move from this side to this side is influenced, মানে এই যে A মলিকিউলটা মুভ করছে, এ কিন্তু শুধু মুভ করতে পারছে না বা একা মুভ করতে পারছে না, ও তখনই ট্রান্সপোর্টেড হবে যখন ওর সাথে B ও ট্রান্সপোর্টেড হবে। তাহলে এই ধরনের অ্যাসোসিয়েশন গুলোকে বলছে কো ট্রান্সপোর্ট। এদের এক্সাম্পল কি হতে পারে, যেমন এই যে অ্যান্টিপোড, অ্যান্টিপোডের কি এক্সাম্পল হবে, সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কেমন ভাবে চলে, এটা চলে মাঝখানে যে ক্যারিয়ার প্রোটিনটা সেটা হচ্ছে ATPase, ঠিক আছে। এই দিকটা হচ্ছে সাইটোপ্লাজমিক সাইড, এদিকে সাইটোপ্লাজম আছে আর এদিকে এক্সট্রা সেলুলার স্পেস, ঠিক আছে। তার সাইটোপ্লাজম থেকে সোডিয়াম আয়নস যাবে বাইরে আর বাইরে থেকে পটাশিয়াম আয়নস আসবে ভেতরে, আর এই ফেনোমেননটাই কিন্তু ATP ইউজড হবে। মানে সাইটোপ্লাজম থেকে 3টে সোডিয়াম আয়নস বেরিয়ে গেল আর সাইমultaneously ভেতরে কি ঢুকলো, 2টো পটাশিয়াম আয়নস, আর এই প্রসেসটাতে কি হলো, 1 molecule of ATP is converted to ADP, মানে এখানে এনার্জি কনজিউমড হলো in order to transport sodium outside and potassium inside। তাহলে এখানে একসাথে 3টে সোডিয়াম বেরোলেই ভেতরে 2টো পটাশিয়াম ঢুকতে পারবে। এই জিনিসটাকে বলছে অ্যান্টিপোড, কারণ ওরা অপোজিট ডিরেকশনসে যাচ্ছে। সিম্পোড কোথায় দেখা যায়, সিম্পোড দেখা যায় in the translocation of glucose in plants, ঠিক আছে। তাহলে এবার আমরা করব সুক্রোজ হাইড্রোজেন কো ট্রান্সপোর্ট। সুক্রোজ হাইড্রোজেন কো ট্রান্সপোর্টের আমি একটা পিক্টোরিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি। সেখানে দেখতে পাবে যে এটা হচ্ছে সেলের ভেতরের পার্টটা আর এটা হচ্ছে বাইরের পার্টটা, আর এটাকে সেপারেট করেছে কি প্লাজমা মেমব্রেন। তো এই প্লাজমা মেমব্রেনে দুটো স্পেশাল টাইপ অফ ট্রান্সপোর্ট প্রোটিন দেখতে পাচ্ছি। ফার্স্ট এটা একটা ট্রান্সপোর্ট প্রোটিন, প্রোটন ট্রান্সপোর্ট প্রোটিন, আর তারপর এটা হচ্ছে সুক্রোজ হাইড্রোজেন কো ট্রান্সপোর্টার, ঠিক আছে। এই সুক্রোজ হাইড্রোজেন কো ট্রান্সপোর্টার দিয়ে কি হচ্ছে, সুক্রোজ আর H+ আয়নস একসাথে প্লাজমা মেমব্রেনে পেরিয়ে সেলের মধ্যে ঢুকছে, ঠিক আছে। তাহলে এদের ট্রান্সপোর্টটা একসাথেই হতে হবে, নাহলে হবে না। শুধু সুক্রোজ alone sucrose cannot be transported, it requires H+ ions to be transported along with it, ঠিক আছে। তাহলে এই যে H+ আয়নস গুলো সেলের মধ্যে ঢুকছে, তাতে তো সেলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে। টু প্রিভেন্ট দিস, মানে নর্মাল কন্ডিশন বজায় রাখার জন্য এখানে আরেকটা সেকেন্ড ট্রান্সপোর্ট প্রোটিন আছে যে কি করছে, এই প্রোটনস গুলোকে বাইরে পাম্প করছে, তাই জন্য একে বলছে প্রোটন পাম্প, ঠিক আছে। তাহলে এখানে সুক্রোজের কনসেন্ট্রেশন কিন্তু সেলের মধ্যে বেশি, তা সত্ত্বেও বাইরে থেকে সুক্রোজ নেওয়া হচ্ছে। তাহলে এখানে ট্রান্সপোর্টটা হচ্ছে अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আর এটা কিভাবে পসিবল হচ্ছে, যদি তার সাথে H+ আয়নসও ট্রান্সপোর্টেড হয়, তাহলে এই अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ট্রান্সপোর্টটা পসিবল হচ্ছে। আর এই প্রোটন পাম্পের কি কাজ, এই প্রোটন পাম্পের কাজ হচ্ছে ভেতরে যে H+ আয়নস গুলো জড়ো হচ্ছে সেগুলোকে আবার বাইরে পাম্প করে এই সেলে ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখাটাই হচ্ছে প্রোটন পাম্পের কাজ। তাহলে এখানে কো ট্রান্সপোর্ট হচ্ছে কার সুক্রোজ আর হাইড্রোজেন, এদের দুজনের ট্রান্সপোর্টটা একসাথে হচ্ছে, এটা হচ্ছে সিম্পোর্ট হচ্ছে, এখানে একসাথে দুটো ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে এই সব রকম ট্রান্সপোর্ট যেগুলো আমরা পড়লাম আজকে, স্টার্টিং ফ্রম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তারপর প্যাসিভ ট্রান্সপোর্ট পড়লাম। প্যাসিভের মধ্যে কি ছিল, ডিফিউশন ছিল আর ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশনের আবার ছিল দুটো টাইপস, একটা হচ্ছে বাই ক্যারিয়ার প্রোটিন আর একটা হচ্ছে বাই চ্যানেল প্রোটিন। চ্যানেল প্রোটিনের 3টে ছিল, ফার্স্ট হচ্ছে অ্যাকুয়াপোরেন্স, সেকেন্ড আয়ন চ্যানেল আর থার্ড হচ্ছে গেটেড চ্যানেলস। তো এই আয়ন চ্যানেল আর অ্যাকুয়াপোরেন্স তো সবসময় খোলা থাকে, কিন্তু এই গেটেড চ্যানেল তখনই খুলবে যখন ও কোনো কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল স্টিমিউলি পাবে, ঠিক আছে। তাহলে এই যে
আমরা যে গেটের চ্যানেলগুলো দেখলাম, গেটের চ্যানেলগুলো কিন্তু খুব স্পেসিফিক, সব সলিউটকে অ্যালাউ করে না। তাহলে এই যে গেটের চ্যানেলগুলো, এগুলো হচ্ছে খুব স্পেসিফিক, এরা কিন্তু সব আয়ন্সকে অ্যালাউ করে না, শুধু ওই পার্টিকুলার আয়নটা যখন আসবে বা পার্টিকুলার সলিড পার্টিকেলটা যখন আসবে তখনই ওই গেটটা খুলবে আর ওইটা ট্রান্সপোর্ট হবে। আর লাস্টলি আমরা করলাম দুটো ভাগ প্যাসিভ ট্রান্সপোর্টের, একটা হচ্ছে ইউনিপোর্ট আর একটা কো ট্রান্সপোর্ট। ইউনিপোর্ট মানে there is a movement of only one molecule which is not influenced by any other molecules। কিন্তু আমরা কো ট্রান্সপোর্টে কি দেখলাম, দুটো মলিকিউল একসাথে মুভ করছে আর একে অপরকে ইনফ্লুয়েন্সও করছে, মানে একা একা কোনো মলিকিউল মুভ করতে পারবে না, সব সময় সঙ্গে আরেকজনকে চাই যার সাথে ও ট্রান্সপোর্টেড হবে। এই ডিরেকশন ওয়াইজ আরো দুটো ডিভিশন হলো, একটা সিম্পোর্ট আর একটা অ্যান্টিপোর্ট। সিম্পোর্ট মানে দুজনে একই দিকে ডিরেক্টেড, একই দিকে ট্রান্সপোর্ট হবে, আর অ্যান্টিপোর্ট মানে দুটো আলাদা আলাদা দিকে ট্রান্সপোর্টেড হবে, মানে অপোজিট ডিরেকশন। তাহলে এগুলো ছিল ট্রান্সপোর্ট ওভার শর্ট ডিস্টেন্সেস। পরের ভিডিওটাতে আমরা আরো এমনি প্ল্যান্ট ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।